নমস্কার, সঙ্গে অংশমান। ওয়েলকাম। সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে দেখছেন ফলো করুন। যে 6 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আপনারা খবরটা শুনেছেন কলকাতা কর্পোরেশনের। তো ব্যাপারটা হলো 20 কোটি টাকার যারা ঝেড়ে বসে আছে তাদের কি হবে। 21 সাল মানে 17 থেকে 23 অবধি এই কয়েকটা বছর, 5 বছর ধরে একটা লোক চুরি করে গেছে আর কলকাতা কর্পোরেশন জানতো না। এটা হয় না। ঘটনাটা যেটা হয়েছে, এবং সে একাই চুরি করেছে আর সব সাধু পুরুষের বাচ্চা, এটা হয় না। হয় না এই কারণে আমি বলছি, অশোক বাবুর কাছে ভিজিলেন্স অফিসার যিনি ছিলেন, খুব সৎ মানুষ। আমার সাথেও তার ইন্টারাকশন হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের কাজ করতে গেলে কিছু কিছু আমরা সমস্যার সম্মুখীন হয়, যেখানে টাকার লিয়াজনিং এত বেড়ে গেছে যেখানে কন্ট্রোলে আনা যায় না, বিয়ন্ড দ্য কন্ট্রোল। একটার পর একটা প্রজেক্ট বন্ধ হয়ে যায় বিভিন্ন অছিলায়। এই অশোকবাবুর কাছে 2017 সাল থেকেই কিন্তু এই ব্যক্তিটির নামে ভিজিলেন্সের রিপোর্ট পড়ে, এবং তার তদন্ত চলতে 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 লাস্টে ভিজিলেন্সের একটা সেকশন চলে যায় অপরাধ দমন শাখায় বা অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টে। তারপর নবান্ন থেকে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়, এবং গতকাল তাকে তোলা হয়েছে। কখন তোলা হলো? যখন তার সম্পত্তিটা বেড়ে 6 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাকে এই 6 কোটি টাকার যে সম্পত্তি হয়েছে, সেই সম্পত্তিটা কতটা কর্পোরেশন রিকভারি করতে পারবে কি আদৌ পারবে না, এটা তো আইনের খেলা। কারণ আইনে তো আমরা সবই দেখেছি যে তিলোত্তমার মতো ওরকম একটা কেস যেটা ধামাচাপা দেওয়া যায়। তো এই 6 কোটি টাকাটা কোনো ম্যাটারই নয়, যেখানে রাজ্যেতে পার্থ চ্যাটার্জির মতো 50 কোটি টাকারই হদিশ পাওয়া গেল না। ঠিক আছে, যে কার টাকা, কোন ফ্ল্যাট, যার ফ্ল্যাট থেকে বার হয়েছে সেও জামিন পেয়ে গেল, পার্থও জামিন পেয়ে গেল। তো এই হচ্ছে একটা চিত্র আর কি। তো অশোকবাবুর যখন এই ভিজিলেন্সে অ্যাকশন নিয়েছিলেন, তো কলকাতা কর্পোরেশন সেই সময় কিন্তু কোনো অ্যাকশান নেয়নি। কিছু কিছু অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হয়, একেও ট্রান্সফার করে দেওয়া হয়, এবং পরবর্তীকালে যেটুকুনি ব্যাপার, ওই 70-30-এর যে গল্পটা, 70% 30, এই রেশিওতে কোনো একটা জায়গায় গণ্ডগোল হয়েছে, এবং গণ্ডগোল হওয়ার জন্য একে ফাঁসিয়েছে মানে একে ধরে নিয়ে বাদবাকি কেসটাকে ধামাচাপা হলো। 6 কোটি টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে বাদবাকিরা কত হতে পারে। ওপর মহলে যে পৌঁছয়নি, এটা কি কেউ হলফনামা করে বলতে পারবেন যে তার কাছে পৌঁছয়নি? অ্যাকশন তো নেওয়া হয় না। এই যে কালীবাবুর এগেনস্টে আমাদের মাননীয় সংসদ, কালকে ওনার জন্মদিন গেল, অভিষেক ব্যানার্জির নাম করে কালীবাবু টাকা তুলছে, এই নামেতে অভিযোগ জমা পড়ে শেক্সপিয়ার শহরে থানাতে, বা ওটা কী বলে আমাদের কলকাতা কর্পোরেশনের যে থানাতে, থানার নামটা ভুলে যাচ্ছে এখন। তার তদন্তটা কি হলো? তারপরও এতগুলো আমলা সব পরিবর্তন হলো, কই কালীবাবুর পরিবর্তন হলো না। তার মানেটা কী দাঁড়াচ্ছে? কালীবাবু টাকা তোলেননি, অভিষেক ব্যানার্জি তাহলে মিথ্যে কথা বলেছেন? অভিষেক ব্যানার্জি কি তাহলে মিথ্যে কথা বললেন? থানাতে এফআইআর করছেন, তারপর তদন্তটা কোন জায়গায় গেল? কেউ প্রশ্ন তোলে না, মিডিয়া প্রশ্ন তোলে না, কেউ তোলে না। কালীবাবুর সম্পত্তি কত? কালীবাবুর সম্পত্তি কত? যখন সে 100 কোটি টাকায় পৌঁছবে তখন ধরা হবে কালীবাবুকে। অভিষেক ব্যানার্জি তো সতর্ক করে দিয়েছেন। পুলিশ কেন ইনভেস্টিগেশন করছে না? পুলিশের তো ইনভেস্টিগেশন করা উচিত। আজকে এই কালীবাবু যবে থেকে কলকাতা কর্পোরেশনে ওয়েসডি হয়েছে, তবে থেকে দুর্নীতির মাথা সোজাসুজি বলা যেতে পারে। এবং এই যে অফিসারগুলো 6 কোটি, 8 কোটি, 10 কোটি বিভিন্ন দপ্তরে যে টাকার লেনদেন হচ্ছে, যে সম্পত্তিটা বাড়ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নতুন ব্যবসা করতে নেমেছেন, আপনি ব্যবসা করতে গেলে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সাথে আপনাকে লিয়াজনিং না থাকলে আপনি তো বিজনেস করতে পারবেন না। তাই সেই অফিসারগুলো যদি
এই 6 কোটি 8 কোটি টাকা করে টানে, তাহলে সেই ব্যবসাদারগুলোর কি অবস্থা হবে? সেই ব্যবসাদারগুলোর অবস্থা হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ। কর্পোরেশনে এমন এমন লোককে টেন্ডার দেওয়া হচ্ছে যে দেনার দায় দেউলিয়া হয়ে গেছে, শুনেছেন আপনারা নিউজ মিডিয়া সব কিছু জায়গাতে। তারপরও সে টেন্ডারগুলো পাচ্ছে। কিভাবে পাচ্ছে? এক একটা ফাইল, ধরুন রিয়েল এস্টেট সবচেয়ে বেশি জিডিপি দেয়, যদি জিডিপির আপনারা হিসেব করেন, যার ডিমান্ড আকাশ ছোঁয়া, তার লিয়েজনিং করে এক একটা অনুমোদন বার করতে 6 মাস 7 মাস লেগে যাচ্ছে। বিভিন্ন জায়গায় অর্থের ডিমান্ড আকাশ মানে ছাড়া ডিমান্ড। এই ডিমান্ডগুলোকে কে কে মিট করবে? এই ডিমান্ড। চিফ ম্যানেজার রেভিনিউ একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যাকে কন্ট্রোল করে কালীবাবু। চিফ ম্যানেজার রেভিনিউয়ের কাজটা কি? শোনাই যাচ্ছে, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে রেভিনিউ কর্পোরেশনের জেনারেট করবে। বা চিফ ম্যানেজার রেভিনিউ তুলছেন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে, ব্যক্তির জন্য রেভিনিউ তুলে যাচ্ছে। কলকাতা শহরের বড় বড় যাদের বাংলো বাড়ি, যারা কোটি কোটি টাকার ফ্ল্যাটে থাকে, একজনও কেউ ভ্যালুয়েশন ঠিকঠাক করে ট্যাক্স দেন না। কোটি কোটি টাকা লস হচ্ছে কলকাতা কর্পোরেশনে। এসএসসি ডিপার্টমেন্টের লোকেরা যদি স্টেপ নিতে যায়, এই চিফ ম্যানেজার রেভিনিউ যারা আছে তাদের হস্তক্ষেপে সেগুলো বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন অছিলাতে যেভাবে হোক কাজ করে দেওয়া। চিফ ম্যানেজার অ্যাডেড এরিয়া সাউথ দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছেন এই কালীবাবুর ছত্রছাওয়ায়। বড় বড় প্রজেক্টগুলোকে ইন্টেনশনালি বন্ধ করছেন, বন্ধ করে তাদের কাছ থেকে টাকার ডিমান্ড করছে এবং নিজে বাঁচার জন্য অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের লোকদের সাসপেন্ড করে দিচ্ছে। তো এই বিষয়গুলো দেখবেটাকে প্রশাসনিক মাথাকে। ওয়েসডির মেন কাজ হচ্ছে মেয়র সাহেবকে রিপোর্ট করা। সেই ওয়েসডির ফাংশনটা কি? সেই ওয়েসডির নামেতে সাংসদ অভিষেক ব্যানার্জি বলছেন যে তার নাম করে টাকা তোলা হচ্ছে, তার নাম করে টাকা তোলা হচ্ছে। এত বড় অভিযোগ পর সেই ওয়েসডিকে কেন বসিয়ে রাখা হয়েছে? এখানে 65 জন আমলাকে যখন সরানো হলো, তার কেন ওয়েসডি মেয়রকে সরানো হলো না? কী পীড়িত আছে তার সাথে? গোপন সূত্রের খবর এবং কলকাতা কর্পোরেশনের এমন কিছু কিছু স্যাংশন বার করে দেওয়া হয়েছে, অবৈধ স্যাংশনকে বৈধ করানো হয়েছে। তার বিনিময়ে কালীবাবু দামি দামি সিগারেট পাচ্ছেন, দামি দামি জুতো পাচ্ছেন, আরও কি পাচ্ছেন ভগবান জানে। বেআইনি সেকশন তো ছেড়েই দিন, একটা ডেলোর ডায়েরি করে রেখেছে 401 সেকশনে, চেন লাইনে টাকা তুলছে। তো কালীবাবুর সম্পত্তি যখন 100 কোটি টাকা হবে, তখন কি কালীকে সরানো হবে? আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গাটা। আমরা যারা বিজনেস করে আসছি, আজকে 25 বছর ধরে বিজনেস করে আসছি, আমাদের এক একটা ফাইল বার করতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে। কালী ফ্যাক্টর কাজ করছে, প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করে রাখছে। এবং সবচেয়ে বড় কথা, ল সেকশনটা এটা কিন্তু মিসইউজ করে দিচ্ছে। টাকা দিলেই যদি কালীবাবুর যেখানে টাকা পাচ্ছেন সেইখানে গিয়ে অপোনেন্টকে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর পিছনে লেগে যাচ্ছে। বড় বিজনেস হচ্ছে মাঝেই করছে, যারা G-ফ্লোর, G+4, G+3, 4 তলা ছোটো ছোটো যারা কাজ করছে, করে তাদের ভবিষ্যৎটা কি, মানে তারা ওঠার চেষ্টা করছে, কিন্তু তার আগেই তাদের কোমর ভেঙে দিচ্ছে। দীর্ঘদিন বিভিন্ন অছিলাতে বিল্ডিংকে স্যাংশন দিচ্ছে, বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তারপর নোটিশ পাঠিয়ে তাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বলছে তোমার টাইটেল ডিড ঠিক নেই, তোমার ওটা ঠিক নেই, তোমার সেটা ঠিক নেই। ল ডিপার্টমেন্টকে হস্তক্ষেপ কাছে ফাইল পাঠিয়ে দিচ্ছে। লতে বিভিন্ন আছিলাতে দিনের পর দিন একটা ম্যাটারকে 5 মাস 6 মাস করে আটকে রাখছে, টাকার ডিমান্ড করছে, আনন্যাচারাল টাকার ডিমান্ড। একটা লোক G+4 একটা বিল্ডিং করে কত টাকা কামাতে পারে? ওপর থেকে অনেকে মানুষকে মনে হয় বিশাল টাকার সে মালিক হবে, তা তো নয়। প্রত্যেকটি ক্ষেত্রে এই কাজগুলো হচ্ছে। এবং যারা ছোট প্রমোটার, ঠিক আছে, তারা তো সরাসরি মেয়রের সাথে গিয়ে ইন্টারাক্ট করতে পারছেন না, মাঝখানে সেই কালী ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং প্রত্যেকের জায়গায় তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। তারা মেয়রের সাথে সরাসরি কথা বলতে পারছে না, মেয়রকে ধরতে গেলে ওকে তাকে ধরে যেতে হচ্ছে। তো এভাবে কি বিজনেস হয় নাকি? একটা মিনিমাম, ভাই তুমি যদি টাকা নাও তো তুমি তাহলে তার ফেভারে কাজ করে দাও, কিন্তু টাকাটা বুঝতে হবে। যে লোকটা 10 লাখ টাকা লাভ করবে,
যদি আমি তার কাছ থেকে 20 লাখ টাকা চাই, তাহলে তো সে ধনে প্রাণে মারা পড়ে যাবে। বিষয়গুলো একটু ভাবার আছে, সেইগুলো বলছি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আরও অনেক কিছু তথ্য নিয়ে আমি আসবো। অংশমান, সঙ্গে অংশমান।